সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে আমরা এর আগে আলোচনা করেছি 36 পর্যন্ত। আজকে করব 37 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। অঙ্কে যাওয়ার আগে বলবো, যারা নতুন এই চ্যানেলে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলটি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত উপযোগী চ্যানেল। প্রত্যেকটা ভিডিওতে অসংখ্য টিপস এবং অসংখ্য ট্রিক্স পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখতে থাকো তাহলে অবশ্যই তোমাদের ভীষণ কাজে লাগবে। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 37 দাগের অঙ্ক। এখানে বলেছে কোনো আসলের উপরে 8% হারে 2 বছরে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 768 টাকা। আসল হলো, এখানে দু রকমের সুদের পার্থক্য দেওয়া আছে। ডাটা কিন্তু একই, পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সুদের হার, যেটা উভয় পক্ষে 8% এবং 2 বছর উভয় পক্ষেই। সেখানে যেটা তাদের যে সুদের পার্থক্য হলো, এটা লক্ষণীয় যে সুদের পার্থক্য হয়েছে। এটা আমাদের বের করতে হবে। দুটোর ক্ষেত্রে সুদ বের করব, সেটাকে বিয়োগ করব, সেটা হবে 768। সেখান থেকে আমরা এর সলিউশন করব। দেখা যাক এটাকে কিভাবে করা যায়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের আসল যেটা আমরা এই ক্ষেত্রে ধরে নেব, আসলটা সমান আমরা x টাকা ধরে নিলাম। এইবারে এখানে আমরা কি করব, সূত্র লাগাবো, চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের আমরা সূত্র জানি যে আসল গুণিতক 1 প্লাস এখানে 8% হারে যেটা বলা আছে 8/100। 2 বছরের জন্য বাৎসরিক সুদ, যেহেতু এখানে 8-এর সঙ্গে আর কিছু গুণ হওয়ার নেই, এখানে 2 হয়ে যাবে ডাইরেক্ট। তো এখান থেকে আমরা x বাদ দিলে এটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে কত না, আমাদের সুদ। এবারে এখানে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব। এটাকে যদি ক্যালকুলেশন করি, এটাতে কেটে যাবে 4 2 8, এটা 25, 2 এর 25, তার মানে হচ্ছে কত, এটা 1 প্লাস 2 এর 25 মানে হচ্ছে 27 এর 25, এটা স্কোয়ার হবে। 27 এর 25 যদি স্কোয়ার হয় সেটা হচ্ছে 729। এখান থেকে x বাদ যাবে, 625 মাইনাস এক্স। এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা এর সঙ্গে 625 গুণ হয়ে এর সঙ্গে বিয়োগ, মানে আলটিমেট 729 থেকে 625 গুণ হয়ে x গুণ হবে বাই 625 থাকবে। তো তাহলে এটা ওপরে থাকছে 104 x বাই 625। এইটা গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদটা কি হবে না, সরল সুদ সমান সরল সুদের ক্ষেত্রে আসলটা হচ্ছে x 8% হারে আর হচ্ছে 2 বছরের জন্য। তাহলে এইটা আমাদের সরল সুদ বেরোবে। এটাকে 4 দিয়ে কাটবো, 4 2 8 আর এটা 25 4 100, তাহলে 4x বাই 25। এইটা হচ্ছে আমাদের সরল সুদ। এবারে দুটো সুদের পার্থক্য যেটা আছে, যে কন্ডিশনটা দেওয়া আছে, 104x বাই 625 মাইনাস 4x বাই 25, এটা সমান হবে কত, 768। এবারে এটাকে ক্যালকুলেশন, এই দুটো ক্যালকুলেশন করব। এটা 25 গুণিত 25 হলে এটা হয়। তাহলে আমাদের এই ক্ষেত্রে লসাগু যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 625, আর এটা তো 104x থাকলো, আর এটা 25 4 100x সমান হচ্ছে 768। তার মানে আলটিমেট এটা দাঁড়াচ্ছে কত না, এটা দাঁড়াচ্ছে 4x বাই 625 ইজিক্যাল টু 768। তাহলে এখান থেকে আমরা x কত পাবো না, x পাবো সমান হচ্ছে 768। এটা বসে গেলে উপরে গুণ হবে 625 বাই 4। তো এটা যে কাটাকাটি করে এটাতে যেটা আসবে এই পরিমাণ টাকা। তাহলে আমাদের যেটা x বের করতে বলেছিল, x এর মান হচ্ছে কত না, এই ক্ষেত্রে 1,20,000 টাকা আমরা যেটা পাচ্ছি সেটাই আমাদের উত্তর। এখানে সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। এরপর চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই। 38 দাগের অঙ্ক, কোনো আসল 2 বছরে
চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা এবং একই আসলে একই সময়ে সরল সুদ হচ্ছে 800 টাকা। 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত হবে? এটা ওই রকমের অঙ্ক। এখানে প্রথমটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 832 টাকা এবং 2 বছরের আসল দেওয়া আছে, কিন্তু 3 বছরের ক্ষেত্রে এইখানেই ডিফারেন্স আছে, 3 বছরের ক্ষেত্রে বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটোর ক্ষেত্রে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের ব্যবধান, তাহলে 832 মাইনাস 800 মানে হচ্ছে 32 টাকা। এইটা হচ্ছে 2 বছরে যেটা আমাদের দুটো আলাদা আলাদা সুদ দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা বের করলাম, যে সেটা বিয়োগ করে আমরা এখানে 2 বছরের মধ্যে পার্থক্য পেলাম যে 32 টাকা। এইবারে 1 বছরে যে আমরা এখানে সরল সুদটা পাই, সরল সুদের তো কোনো পরিবর্তন নেই, আসলে কোনো পরিবর্তন নেই, একই হারে পরিবর্তন হচ্ছে। 10 বছরে যেরকম হবে সেটা সেই অনুপাতে আমরা সহজে 1 বছরে কতটা হয় বের করে নিতে পারবো। তাহলে সরল সুদ 1 বছরে হয়, এইটা 800 টাকা 2 বছর হলে 1 বছরে হবে 800/2 মানে হচ্ছে 400 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ হয় 1 বছরে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা জেনে রাখার যে, আচ্ছা যদি সরল সুদ, আমি চক্রবৃদ্ধি সুদটা পরে বের করব, এই ক্ষেত্রে যদি সরল সুদ 1 বছরে 400 টাকা হয়, তাহলে ওখান থেকে আমরা সুদের হারটা বের করে নিতে পারি। সুদের হারটা কত হচ্ছে না, এই ক্ষেত্রে যদি আমি সুদের হার বা আর বের করতে চাই, তাহলে কি হবে না 100 গুণিতক, এটার ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি এখানে আমাদের 32/400 গুণিতক 1। তো এই 32টার ব্যাপারটা একটু বলি। এখানে 32টা এলো কি করে? এই 32টা হচ্ছে কি কত, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের ব্যবধান 2 বছরে, এবং এটা এই যে 32টা, এটা কিন্তু এখান থেকে যেহেতু এর সরল সুদ 400 টাকা, তাহলে 400 টাকায় যে 1 বছরের সুদ সরল সুদ হবে সেটা হচ্ছে 32 টাকা। কি করে এলো এই ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। এখানে দুটো জিনিস, এই বুঝতে গেলে দুটো জিনিস আমাদের দেখতে হবে। যে এখানে বলেছে কি 2 বছরে একই সুদের হারে, সুদের হারটা দেওয়া নেই, একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ হলো 832 টাকা, সরল সুদ হলো 800 টাকা। এবার সরল সুদ কিভাবে বাড়ে? 2 বছরে ডবল হয়, যেটা তাহলে 1 বছরের সুদ হচ্ছে 400 টাকা, এবং চক্রবৃদ্ধি সুদটা অন্যরকম হয়। চক্রবৃদ্ধি সুদ বেসিক্যালি সরল সুদ, কিন্তু একটা হচ্ছে কি প্রত্যেক বছর আসলটা সুদের সঙ্গে মিলে নতুন আসল তৈরি হয়, কিন্তু সেখানে সরল সুদের যে ক্যালকুলেশন ওটাই কিন্তু চালু থাকে, কিন্তু আসলটা বারবার চেঞ্জ হয়, এটাই শুধু পার্থক্য। এইবারে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রথম বছর তো দুটোতেই সরল সুদ কাজ করেছে, তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখলাম দ্বিতীয় বছরের ক্ষেত্রে দুটো, যেটা এর ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে আসল আছে 400 টাকা, কিন্তু সেখানে এই যেটা তোমার সুদ হচ্ছে 400 টাকা, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে সেখানে সুদ হয়ে যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে 800 টাকা, এবং সেখানে 800 টাকা যে সরল সুদটা সেখানে অ্যাপ্লাই হয়েছিল, যেহেতু 832 টাকা মোট সুদ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা 32 টাকা যেটা এক্সট্রা পাবো, সেই 32 টাকাটা এখানে ওই 400 টাকার সুদ হিসেবে ওখানে পাবো। সেই জন্য এখানে 32 টাকাটা সরল সুদ হিসেবে আমাদের সিম্পল ইন্টারেস্ট হিসেবে গ্রাহ্য হয়েছে। তো সূত্র অনুসারে 100 গুণিতক SI বাই এখানে আমাদের যে অ্যামাউন্টটা তার আর সময়টা, এটা নিয়ে আমাদের রেটটা বের করব, পার্সেন্টেজটা। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা 4 দিয়ে 8 4 32 সমান হচ্ছে 8%। 8% হয়ে গেল ক্যালকুলেশনে। এখানে আমরা সরল সুদের হার পেলাম কত, 8%। এইবারে আরেকটা জিনিস এখানে আমরা দেখব কি, যে তৃতীয় বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্যটা কত হবে। তো তৃতীয় বছরের ক্ষেত্রে যেহেতু
দু বছরের আমাদের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 832 টাকা, এবং সেক্ষেত্রে তৃতীয় বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ যেটা হবে সেটাই হবে পার্থক্য সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। প্রত্যেকটা ক্ষেত্রে ওটাই নিয়ম হয়। সেক্ষেত্রে আমরা সরল সুদ বের করব। সরল সুদ যেটা এই তৃতীয় বছরের যেটা চক্রবৃদ্ধি সুদ, এবং সরল সুদ যেটা হচ্ছে কত 432 টাকার যে সরল সুদটা, 432 টাকার সরল সুদ তাহলে কত হবে না, তৃতীয় বছরের ক্ষেত্রে আমরা দুটো সুদের মধ্যে পার্থক্য, তৃতীয় বছরে পার্থক্য সমান কত হচ্ছে না, এই যে 832 টাকাটা আমরা এখানে আছে এর সরল সুদ। এর সরল সুদ বের করব আমরা। এর সরল সুদ সমান কত হবে না, 832 গুণিতক 8 গুণিতক 1 বাই 100। এটা যদি আমরা কাটাকুটি করবো, করে ক্যালকুলেশন করলে এটা হবে 66.56 টাকা। তাহলে দুটো জিনিস বেরোলো, আগে একটা বেরিয়েছিল কত টাকা 32 টাকা, আর এখন বেরোলো 66.56 টাকা। তাহলে এই যে দুটো টাকা আমরা পেলাম, এই দুটো টাকা যোগ করলে আমাদের মোট পার্থক্যটা আমরা পেয়ে যাব, যে দুটো সুদের মধ্যে মোট পার্থক্য। তাহলে অতএব মোট পার্থক্য সমান 32 প্লাস 66.56, তাহলে এটা হবে কত 98.56 টাকা। সিট দাগের অপশনটা কারেক্ট অপশন। এই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বোঝার আছে এখানে, ভাইটাল জিনিস, যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের যে বেসিক যে দুটোর মধ্যে যে পার্থক্য, যে একটা সরল সুদের ক্ষেত্রে বারবার কিন্তু একই ইন্টারেস্টে একই আসলের উপরে চলে যাচ্ছে, কিন্তু একটু যদি লক্ষ্য করা যায় দেখা যাবে যে প্রথম বছরে কিন্তু কোনো পার্থক্য নেই, দুটোর ক্ষেত্রে কিন্তু একই আছে, কিন্তু যে সুদটা হলো একই সুদ পাবো। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, ওই সুদটা যোগ হবে কার সঙ্গে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল সমান, চক্রবৃদ্ধির ক্ষেত্রে আসল সমান কত হচ্ছে, সুদ প্লাস আসল। আর প্রথম বছর এই দ্বিতীয় বছরের ক্ষেত্রে আসল সমান সরল সুদের ক্ষেত্রে হচ্ছে যে আসলটা ছিল সেটাই। এইবারে আমি যদি দুটোর ব্যবধান বের করি, সেক্ষেত্রে আমরা ওখানে সুদটা যেটা সেটা আমরা পাবো কত না, দুটো বিয়োগ করলে যেটা আমরা পাবো সেটা সুদটা পেয়ে যাব। তো এইরকমভাবে এখানে ক্যালকুলেশন হয়েছে। আবার যদি আমি 2 বছর পরে দেখি, 2 বছর পরে 2 বছরের কি হবে, যে প্রথম যে আমাদের সুদটা ক্যালকুলেশন করার পর সেটা আসলের সঙ্গে যোগ করার পর আবার তার সেম পার্সেন্টেজে আবার সুদ বের করবো, তারপর ধীরে ধীরে পার্থক্য হতে থাকবে। তো এই যে এই চেঞ্জটা ভালো করে বুঝতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাহলে এই অঙ্কটা সহজে করা যাবে। চলে যাচ্ছি পরের অঙ্কে 39, কোয়েশ্চেন নাম্বার 39। এটা কি বলেছে, একটা নির্দিষ্ট আসলের বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ এবং ষান্মাসিক হারে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 124.05 টাকা। আসল কত হবে? এখানে কিন্তু একটা জিনিস ভাইটাল যেটা বলেছে যে ষান্মাসিক হারে, এই ক্ষেত্রে আমাদের আসল একটা ধরে নিতে হবে। ধরে নিচ্ছি আসল x, তাহলে আসল যদি x হয় তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাবো না, x 1 প্লাস এখানে কত হচ্ছে 10% হারে, তাহলে যেহেতু এটা ষান্মাসিক বার্ষিক 10% হারে এবং ষান্মাসিক হারে প্রাপ্ত চক্রবৃদ্ধি আছে, আমরা চক্রবৃদ্ধি সূত্র যেহেতু বের করব, ষান্মাসিক হারে বের করব, হাফ গুণিতক এখানে 10 হবে বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে 2 বছরের জন্য বলেছে, তার সঙ্গে কিন্তু ষান্মাসিক হারে দুটো ইনস্টল, তাহলে এখানে ইনস্টলমেন্ট, তাহলে এখানে 2 গুণিতক 2 হবে। এটা হলো, এখান থেকে আমরা 1 বিয়োগ করব, যেহেতু এক্সটা এখানে বাইরে আছে 1 বিয়োগ করব, এখান থেকে যেটা হবে এর থেকে সরল সুদ, এখান থেকে যদি সরল সুদটা আমরা পার্থক্য করি তাহলে x গুণিতক 10% হারে 10 গুণিতক 2 বছরের জন্য 2 বাই 100,
এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, এটা সমান হচ্ছে কত 124.05। এটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক। এবারে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই হবে উত্তর। তো এইটাকে প্রথমে যদি সাজিয়ে নিই তাহলে এটা আসবে কত 1 প্লাস 5 এটা কেটে যাবে, এটা 5 আসবে, 5/100 মানে 1/20 হোল টু দি পাওয়ার 4 মাইনাস 1 এক্সট্রা বাইরে থাকবে ইজিক্যাল টু, এখানে যদি এটা কেটে দিই এটা 10 আসবে, এটা কাটলে 5 হবে, তাহলে x/5 সমান হচ্ছে 124.05। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে এটা তাহলে 21/20 হোল টু দি পাওয়ার 4, এখানে একটা x থাকবে মাইনাস x/5 ইজিক্যাল টু 124.05। এবারে এখানে এটা এই ডিজিটটা একটু বড় হবে, এটাকে 4 বার করে, নিচেরটা তো সহজে হয়ে যাবে, উপরটা যদি 4 বার গুণ করি তাহলে ওটা আসবে আমাদের, এটা একবারে এটার সঙ্গে ক্যালকুলেশন করে বিয়োগ করা যেতে পারে, না হলে এটা বাই 16 4 বার আছে, 16 0 0 0 4 বার আছে, তো 4টা 0, এটা x মাইনাস এখানে 6x/5 ইজিক্যাল টু 124.05। এটা বেরোলো। এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে কি, x কমন নিয়ে নেব, x কমন নিলে নিচে তো 16 4টা 0 1,60,000 টাকা দাঁড়াচ্ছে। এখানে প্রথমে যেটা আছে সেটা থাকবে, এটা মাইনাস, এটা তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করব, যেটা হবে সেটা দিয়ে গুণ করব, গুণ করলে এটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 100, এইটা সমান যেটা এখানে আমাদের আছে কত, এটাকে যদি দশমিক তুলে দিই 124.05কে দশমিক তুলে দিলে দুটোর আগে একের পিঠে দুটো 0 হবে। তো এইটা ক্যালকুলেশন। এইবারে x এর মানটা যদি বের করতে চাই এখান থেকে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে শেষমেশ, সেটাই যদি কাটাকুটি করে দিই শেষ পর্যন্ত দাঁড়াবে কত না ইন্টু 100 গুণিতক 4টা 0 বাই, তো উপরে যেটা থাকবে এটা বিয়োগ করলে আমাদের এটা হবে এটা। এবারে এটাকে কাটাকুটি করব, এখানে দুটো 0 কেটে যাবে, তারপরে এটা কাটলে আমাদের লাস্ট অফ অল যেটা এটা ক্যালকুলেশনে যেটা আসবে সেটা হচ্ছে কত না 8,000। তাহলে x এর মানটা বেরোলো কত 8,000 টাকা। তাহলে বির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক শুরু করার আগে বলবো, যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছো তাদেরকে বলবো, পরীক্ষার এই প্রস্তুতির জন্য আরও বেশি প্র্যাকটিসের জন্য, আরও বিভিন্ন ধরনের অঙ্কের জন্য তোমরা অবশ্যই আমার ফেসবুকের পেজটিকেও ফলো করতে পারো। সেখানে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের সেট থাকে এবং সেখানে বিভিন্ন ধরনের ভিডিওস থাকে, ম্যাথের কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন টাইপের অঙ্ক থাকে, শর্টকাট প্রসেস থাকে। তো সেখানেও তোমরা ফলো করতে পারো, তাহলে কিন্তু প্রিপারেশনটা আরও ভালো হবে। তো সেটাও একই নামে থাকছে, টার্গেট হাই স্কোর। সেখানে লিংক দেওয়া আছে কমিউনিটিতে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো শুরু করা যাক পরের অঙ্ক। 40-এর দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। কোনো আসলের বার্ষিক 10% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হলো 16 টাকা। যদি ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য হয় তাহলে 2 প্রকার সুদের পার্থক্য কত হয়। বেসিক্যালি অঙ্কগুলো প্রায় একই ধাঁচের অঙ্ক, একটু ডাটার মধ্যে একটু পার্থক্য আছে।
তো এই ক্ষেত্রে যে ডাটাগুলো দেওয়া আছে যে 10% সুদের হার 2 বছর এবং চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য যেটা আছে 16 টাকা। তো এই ক্ষেত্রে আমরা দেখব যেটা যে সুদের হার তো দেওয়া আছে, দুটোর ক্ষেত্রে সুদের হার একই এবং দুটোই 2 বছরের জন্য। প্রথম বছরের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ একই, কোনো পার্থক্য নেই, কারণ আসল কেসটা তখনই ঘটে যখন ওই সুদটা আসলের সঙ্গে যোগ হয়। তো যখন সুদটা কখন পাবে? 1 বছর পরে, সেহেতু 1 বছর পর্যন্ত দুটোই সরল সুদে যাবে, সেটাতে কোনো পার্থক্য নেই। এবার 1 বছর পরে যেটা হবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদটা আসলের সঙ্গে যোগ হয়ে নতুন আসল তৈরি হবে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে যেটা আসল ছিল সেটাই থাকবে এবং সুদ প্রত্যেক বছর একই হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সুদ প্রত্যেক বছর বাড়তে থাকে, কারণ আসল চেঞ্জ হয়, আসলের উপর পার্সেন্টেজ করে সুদ আমাদের ক্যালকুলেশন করতে হয়, সেই জন্য আসল চেঞ্জ হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, কিন্তু সরল সুদের ক্ষেত্রে হয় না। এই জিনিসটা মনে রাখলে কিন্তু এই অঙ্কগুলো করতে কোনো অসুবিধা হবে না। তো এখানে তাহলে প্রথম বছরে আমাদের সরল সুদ যেটা হচ্ছে, প্রথম যেটা 1 বছরে সরল সুদ যেটা হচ্ছে 16 টাকা। কারণ কি করে হচ্ছে আমি এটা লিখে নিই, 1 বছরে সরল সুদ সমান 16 টাকা। কি করে হচ্ছে না, 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। প্রথম বছরে তো কোনো পার্থক্য নেই, দ্বিতীয় বছরে যেটা পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে দুটোর মধ্যে যে পার্থক্যটা হচ্ছে, দ্বিতীয় বছরে যে সুদটা পাওয়া যাচ্ছে তার মানে কি না, সরল সুদটা 2 বছর পাওয়া গেল, আর চক্রবৃদ্ধি সুদটা যেটা হচ্ছে এক্সট্রা যেটা আসল, যেটা দ্বিতীয় বছর আসল যেটার সঙ্গে যেটা যোগ হয়েছিল সেটা পার্সেন্টেজ 10% করে যেটা টোটাল পাওয়া গেল সেটা হচ্ছে 16 টাকা। তার মানে ঘুরিয়ে বলা যায় যে 1 বছরে সরল সুদের সরল সুদ যেটা সেটা হচ্ছে 16 টাকা। তো 100 টাকায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে 10% হারে যেহেতু সুদের হার বলা আছে, তাহলে 100 টাকায় আমাদের সরল সুদ হচ্ছে কত? 10 টাকা। আচ্ছা, 16 টাকায় সরল সুদ, 16 টাকায় সরল সুদ কত হবে? তাহলে 100 টাকায় যদি 10 টাকা হয়, এই ক্ষেত্রে 16 টাকার সরল সুদ তো এটার উপরে আমরা এই 10% মানে 10 গুণিতক 100 করে করব, কিন্তু এখানে আমরা উল্টোটা জানতে চাইছি, 16 টাকা কার সরল সুদ হচ্ছে? 16 টাকা সরল সুদ হয়, সরল সুদ হয়, এটা হবে 16 গুণিতক 100/10। কারণ হচ্ছে 16 গুণিতক 100/10 কেন হলো না, এটা তো আমরা কি বের করেছি যে 16 টাকা কখন সুদ হয়, সরল সুদ হয়, কত টাকার সরল সুদ হয় সেটা আমরা বের করি। ঠিক এর উল্টোটা, মানে 10 টাকা সুদ হয় যখন আসল 100 টাকা, সেখান থেকে আসবে 16 টাকা সুদ হয় যখন আসল কত হবে সেটা আমরা বের করব, সেটা থেকে ওই কি নিয়ম, সেই জন্য এটা উল্টে আছে। এখানে 10 দিয়ে গুণ করবো মানে 160 টাকা, 160 টাকা যখন আসল তখন সুদ হচ্ছে কত? 16 টাকা। এইটুকু পাওয়া গেল। এইবারে যেটা হয়েছে কি যে যেটা এখানে বলছি, আসলের উপর 1 বছরে 10% হারে সরল সুদ হচ্ছে কত? 100। সরল সুদ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 160 টাকা। এই ক্ষেত্রে আসল সমান হবে কত? আসল তাহলে 100 গুণিতক 160, এটা সরল সুদ, এটা এসআই, তাহলে বাই এখানে পার্সেন্টেজ আর গুণিতক টাইম টি, যেটা হচ্ছে 1 বছরে আমরা ক্যালকুলেশন করছি, সেহেতু এটা 0, 10 0 থেকে কেটে যাবে, এটা 1600 টাকা আমাদের আসল বেরোলো। এবারে যেটা বলেছে যেটা যা বের করানো হয়ে গেল, এরপরে বলে যে চক্রবৃদ্ধি যদি ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদ ধার্য করা হয় তাহলে 2 প্রকার সুদের পার্থক্য কত হবে। তো চক্রবৃদ্ধি সুদটা এখানে ষান্মাসিক হারে করেছে, ষান্মাসিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ সমান, সেই ক্ষেত্রে কি হবে না, আসলটা তো 1600 টাকা, সেটা গুণিতক এখানে আমরা করব কি 1 প্লাস
এখানে তো 10% হারে, কিন্তু ষান্মাসিক বলেছে হাফ ইন্টু 10 মানে 5% টু দি পাওয়ার, এখানে 2 বছরের জন্য বলেছে, তাহলে 2 গুণিতক 2 মানে 4। এটাই হবে আমাদের এত টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে 1600 গুণিতক এটা 1-এর 20 হবে, মানে 21/20 হোল টু দি পাওয়ার 4। তো এটা সম্পূর্ণভাবে ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে, এটা কাটাকাটি হয়ে যাবে, এটা যেটা লাস্ট অফ অল যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না 1944.81 টাকা। এটা কি দাঁড়ালো না চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবং তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল এটা দাঁড়াচ্ছে, এখান থেকে আমাদের তাহলে আসলটা বাদ দিতে হবে। এখানে তো শুধুই সুদটা বেরোলো, কারণ এই সূত্র অনুসারে এখান থেকে তো আসল বাদ দেওয়া হয়নি। এখান থেকে যদি আসল বাদ দিই, যেটা হচ্ছে 1600 টাকা, তাহলে এটা সুদ আসল। এখান থেকে যদি মাইনাস পি করে দিই, যেটা আমাদের সুদটা শুধু পাবো, তাহলে সেটা হচ্ছে কত না এটা থেকে 1600 বাদ দিতে হবে। তাহলে সুদ সমান 1944.81 মাইনাস 1600। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি, এখান থেকে আমরা পাবো হচ্ছে কি না চক্রবৃদ্ধি সুদটা 344.81 টাকা চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এইবারে বলেছে কি দুটো সুদের মধ্যে পার্থক্য। তাহলে পার্থক্য সমান কত হচ্ছে না পার্থক্য সমান হচ্ছে কত 344.81 মাইনাস সরল সূত্রের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত না এই ক্ষেত্রে 1 বছরে 160 টাকা, 2 বছরে তাহলে হবে কত 320 টাকা। এইটা তার মানে আমাদের দাঁড়াচ্ছে 24.81 টাকা। এর দাগের অপশনটা কারেক্ট অপশন। অঙ্কগুলো বুঝতে অসুবিধা হলে রিপিট করে তোমরা দেখে নিতে পারো। কিছু কিছু জিনিস আছে একটু ভাবতে হবে, বেসিক জিনিসটা ভাবতে হবে। এখানে আলাদা বিরাট কোনো সূত্র নেই, তো বেসিক জিনিসটা ভাবতে হবে আমাদের। সেখানে কিভাবে সরল সুদ থেকে চক্রবৃদ্ধি সুদ বা চক্র দুটোর পার্থক্য থেকে সরল সুদ এইভাবে কিভাবে পাচ্ছি, সেটা বেসিক জিনিসটা জানলে কিন্তু এটা খুব সহজে পাওয়া যাবে। এরপরে চলে যাই 41 দাগের অঙ্ক। একজন ঋণদাতা বার্ষিক 4% হারে কিছু ঋণ করলো এবং বছরের শেষে সে সুদ শোধ করে সে এই অর্থ বার্ষিক 6% সুদের হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ অনুসারে ঋণ প্রদান করে এবং বছর শেষে সুদ পায়। এইভাবে সে 1 বছরে 104 টাকা 50 পয়সা লাভ করে। সে কত টাকা ঋণ নিয়েছিল? এই ক্ষেত্রে আমরা আসল একটা ধরে নেব, তারপরে ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদটা বের করব, সেখান থেকে আমরা বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদটা বের করব। তো সেখান থেকে আমরা আসলটা পেয়ে যাব। তো এই আসলটা আমরা ধরে নিচ্ছি, ধরি আসল সমান x টাকা বা p টাকা, যাই হোক একটা ধরে নিতে পারি। এইবারে প্রথমে যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে কি ষান্মাসিক হারে সুদ চক্রবৃদ্ধি সুদ সমান কি হচ্ছে, শুধু সুদটা কিন্তু চেয়েছি, সুদ আসল নয়, সুদটা চেয়েছি। তাহলে 1 প্লাস এখানে যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ নিয়ে যেহেতু আলোচনা করছি, চক্রবৃদ্ধি সুদটা এখানে 6% হারে হয়, তাহলে এখানে যেহেতু ষান্মাসিক হারে হাফ গুণিতক 6 মানে 3 হবে, 3/100। আবার এটা ক বছরের জন্য হচ্ছে না, এটা আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যেটা হচ্ছে 1 বছরের জন্য নিচ্ছি, সেহেতু এখানে তার সঙ্গে 2 গুণ হবে, যেহেতু ষান্মাসিক হারে হচ্ছে 1 গুণিতক 2, সেহেতু এটা 2 হবে। তো এই ক্ষেত্রে এটা যদি ক্যালকুলেশন করি এটা দাঁড়াবে কত, এটা ক্যালকুলেশন করলে এটা দাঁড়াবে, এটা মাইনাস আমি সুদ যেহেতু বের করছি এখান থেকে x মাইনাস করব এই পরিমাণ টাকা, তাহলে এখান থেকে এটা ক্যালকুলেশন করলে 103/100 উপরে হচ্ছে 103/100
এর হোল স্কোয়ার মাইনাস এক্স। এটাকে যদি একটু ক্যালকুলেশন করে নেই, এটা দাঁড়াবে অ্যাকচুয়াল 609 বাই 10,000 টাকা। মানে এইটা দুটো শূন্য আছে, চারটা শূন্য হবে। এইটা হচ্ছে, এটা এক্স একটা থাকবে। তো এইটা হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ। এইবারে যেটা আমরা বের করতে যাব, এখানে চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে গেছে। এইবারে বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদটা আমরা বের করব। তো বার্ষিক হারে চক্রবৃদ্ধি সুদ যেটা, বার্ষিক হারে যেটা চক্রবৃদ্ধি সুদ ছিল, যেটা তার পার্সেন্টেজ ছিল 4% হারে ছিল। তাহলে 4% হারে যেটা হবে, আসল তো এক্স ধরেছি 1 প্লাস 4% হারে হলো, সেটা 1 বছরের জন্য পাওয়ারে 1 থাকবে মাইনাস এক্স, সুদটা হবে এটা। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, এটা 1-এর এটা 25 হবে, মানে 26-এর 25, এটার সঙ্গে গুণ হবে মাইনাস এক্স। তাহলে এটা এ করলে এক্স বাই 25 এইটা আসছে, এক্স বাই 25। এইবারে যেটা আমরা দুটো জিনিস পেলাম, সরি এটা দেখতে একটু অসুবিধা হলো। তো এটা আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এইবারে দুটো সুদের মধ্যে আমরা পার্থক্য যেটা এখানে দেওয়া আছে 104 টাকা 50 পয়সা, তাহলে এটা মাইনাস এটা সমান 104 টাকা 50 পয়সা, এবং সেখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। তো তাহলে আমরা যেটা পাচ্ছি যে শর্ত অনুসারে 109 এক্স বাই 10,000 মাইনাস এক্স বাই 25 সমান 104.50। এইটা এবারে উপরটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা লসাগু হবে, এটা তো 609 এক্স হচ্ছেই, আর এটা 25 আছে, মানে 25 4-এ 100 400, তাহলে এটা 400 এক্স হবে 104.50। তাহলে ওপরে থাকছে কত, 209 এক্স বাই 10,000 ইজিক্যাল টু এটা 104.50। এবারে এটা ওপাশে গিয়ে গুণ হয়ে যাবে, এক সমান হচ্ছে 104.50 গুণিতক 10,000 বাই 209। তো এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা গিয়ে দাঁড়াবে, সমস্ত ক্যালকুলেশন যদি করে নিই, তাহলে এটা গিয়ে দাঁড়াবে 5,000, কাটাকুটি হয়ে যাবে 5,000 টাকা। তাহলে আমাদের যেটা আমরা ধরেছিলাম আসল এক্স টাকা, সেটা হচ্ছে কত, 5,000 টাকা। এবারে সে কত টাকা ঋণ নিয়েছিল, মানে আসলটা চেয়েছে, তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান, উত্তর হবে 5,000 টাকা। আশা করি এটা বুঝতে অসুবিধা হলো না। এখানে যে অঙ্কগুলো আছে একটু অন্য ধরনের অঙ্ক, একটু হার্ড টাইপের অঙ্ক, তো সেই জন্য এটা একটু ভালো করে বুঝতে হবে, ভাষাটা ভালো করে বুঝতে হবে, কী ধরনের ভাষা বলেছে, এবং তার উপর নির্ভর করছে কিন্তু ক্যালকুলেশন। এই জিনিসগুলো না বেসিক আইডিয়া থেকেই কিন্তু সব কিছু এসছে, এক্সট্রা কোনো সূত্র নেই, না বুঝলে কিন্তু এই অঙ্কগুলো করা মুশকিল হয়। তো সেই জন্য প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।